নমস্কার। গল্পের ধারায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের যে ছোট গল্পটি পড়ে শোনাব, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম ডুবুরি। শুনতে থাকুন আজকের গল্প। আচিয়ে এসে ঘরে ঢুকতেই থমকে গেল টুনু। বাঁশের মাচার ওপর বিছানায় মাথা গুজে মা কাঁদছে। একটু আগে তাদের খেতে দিয়ে মা পুকুরে গিয়েছেন স্নান করতে। এখনো মার শাড়িটা ভেজা। মাটির মেঝেটা শাড়ির জলে অনেকটা ভিজে গিয়ে কাদা কাদা হয়ে গিয়েছে। সেই কাদা মার হাঁটুর কাছে আর গোড়ালিতে লেগে আছে। মেঝেতে বসে উঁচু হয়ে ময়লা কাঁথা আর শাড়ির পাড় ছিঁড়ে তৈরি করা চাদরের বিছানায় মুখ গুজে মা ফুলে ফুলে কাঁদছে। মাকে কাঁদতে এই প্রথম দেখছে না টুনু। বাবার সঙ্গে ঝগড়া হলে কিংবা বাবা মারলে মা চিৎকার করে সারা কলোনিকে জানিয়ে কাঁদতে বসে। কিন্তু এইভাবে ফুলে ফুলে নিঃশব্দে কান্নাটা অন্যরকম। টুনু ভয় পেয়ে গেল। বুকের ভিতরটা কেমন যেন মুচড়ে উঠল তার। টুনু ফিসফিস করে ডাকে, মা, ও মা, মা। মা উত্তর দেয় না। টুনু আস্তে আস্তে মার কাছে এগোয়। মা, কান্দো কেন গো? কি হইছে? কান্নার সঙ্গে সঙ্গে মার খালি পিঠের পাতলা চামড়া ভেদ করে পাঁজরের হাড়গুলো গিরগির করে উঠছে। টুনু চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ প্রায় চিৎকার করে ওঠে সে। কি হইছে কও না কেন? প্রায় সঙ্গে সঙ্গে মার কান্না থেমে যায়। সোজা হয়ে বসে মা। ভেজা মাথার চুল থেকে কেঁচোর মতন মোটা মোটা ধারায় জল এঁকে বেঁকে নেমে চোখের জলের সঙ্গে মিশে হাড় উঁচু শুকনো মুখের থুতনিতে এসে টুপটাপ করে ঝরে পড়ছে। টুনু চেয়ে থাকে। মার গলার কাছটা ফুলে ফুলে উঠছে। ফোপাতে ফোপাতেই চোখের জল হাত দিয়ে মুছে মা বলে, কিচ্ছু হয় নাই, চিক কইর দিস না। কিছু হয় নাই, তবে কান্দো কেন? কি হইছে কও না আমারে। কইলাম তো, কিচ্ছু হয় নাই। খাইছিস নি পেট বইরা? টুনু এগিয়ে গিয়ে মার কাছে খুব কাছে দাঁড়ায়। তারপর সোজা হয়ে মার চোখের দিকে তাকিয়ে 12 বছরের টুনু বিজ্ঞের মতন বলে, কি হইছে কও না আমারে। চুপ চুপ, আস্তে, কেউ যেন শোনে না। মা তাড়াতাড়ি চাপা গলায় বলে, তোর বাবাই টের পাইলে কিন্তু আস্ত রাখবো না। দুলটা পুকুরে হারাইছি। টুনু বুঝতে পারে, কেননা সে পরিষ্কার দেখতে পাচ্ছে মার বা কানের লতিটা শূন্য। ওখানে একটু আগেও ঝকঝকে সোনার দুলটা দুলছিল। যদিও মাকে খুব বেমানান লাগছিল। হাড় উঁচু মুখ, প্রায় ন্যাকড়ার মতন জ্যালজেলে ময়লা শাড়ি আর রুক্ষ তেল না দেওয়া চুলের সঙ্গে দুলটার কোনো মিল ছিল না। কাল রাতেও বাবা ঠাট্টা করে বলেছে, গোবরে পদ্ম ফুল, মাইনষের যেমন দুল চাই, দুলেরও হেমন মানুষ চাই, সাজলেই হয় না গো মাইজা বউ। এইসব কথায় মা রেগে গিয়েছিল খুব। রাগ করে বলেছে, হ গো হ, শরীর যে গেছে এই দোষটা আমারে না দিয়া বুঝি শান্তি পাও না? মাইয়া মানুষ পালতে গেলে মুরাদ চাই, বুঝলানি? কয় টাকা রোজগার করো তুমি যে শরীর তুইলা কথা কও? কিন্তু ঝগড়াটা শেষ পর্যন্ত খুব সাংঘাতিক হয়নি। কারণ কাল সুভাষপল্লীর হারান জ্যাঠার মেয়ে লতিদের বিয়েতে গিয়েছিল 2 জন। তা না হলে কিভাবে মার একটা একটা গয়না নিয়ে বিক্রি করে সংসার খরচ চালিয়েছে বাবা, সে কথা না বলে এবং বুক চাপড়ে না কেঁদে মা থামত না। কাল রাতে মা তার বহু পুরনো লাল রঙের ওপর সাদা জরির তারাফুল তোলা বেনারসিটা পরে বাবার সঙ্গে লতিদের বিয়েতে গিয়েছিল। বিয়ের নিমন্ত্রণে গেলেই মা বেনারসিটা পরে আর কানে ওই দুলজোড়া। এছাড়া মার আর কোনো ভালো পোশাক নেই,
গয়নাও নেই, শুধু হাতে কয়েক গাছা ব্রোঞ্জের চুড়ি ছাড়া। কাল রাতে সুভাষপল্লীতে হারান জ্যাঠার মেয়ের বিয়ের নিমন্ত্রণ থেকে ফিরে এসে মা আর দুলজোড়া খুলে রাখেনি। কাল রাতে মার মুখটা হাসি হাসি ছিল, বাবার মেজাজও ভালো ছিল কাল। কিন্তু আজ ভাবতেই টুনুর গাটা শিরশির করে। রোগা হাড়বের করা মায়ের দিকে তাকায় টুনু, বলে, ভালো কইরা খুইজা দেখছো নি? অন্য কোনোখানে পড়ে নাই তো? মা চাপা গলায় বলে, চুপ, আস্তে কথা কইতে পারস না? বুলকি আর পানু যদি শুইনা ফেলায়। টুনু রান্নাঘরের দিকে তাকায়, দরজা দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু বেড়াগুলো পুরনো হয়ে ভেঙে গেছে দিকটায়। পানুর ডোরাকাটা শার্ট আর বুলকির সবুজ রঙের ফ্রকের অংশ দেখতে পায় সে। না, শুনবো না, ওরা এখনো পাকঘরে খাইতাছে। শয়তান দুইটা, শুনলেই বাপের কানে লইয়া তুলব। বাবার ভয়ে মা সিটিয়ে যাচ্ছে যেন, মার চোখের পাতাগুলো পড়ছেই না। টুনু চুপ করে বসে থাকে। বাবাকে সে চেনে, খুব ভালো করেই চেনে। চারিদিকের সব কিছুর ওপরে বাবা যেন সব সময় ক্ষেপে আছে। টুনু একবারের বেশি দুবার ভাত চাইলেই বাবা চিৎকার করতে থাকে, হ, সোয়াশের গিলা খাসি হইতাছো, লেখাপড়ার নামে তো লবডঙ্কা। যাগো লেখন পড়ন হয় তারা স্যার সোয়াশের চাউলের আহার করে না। কিংবা কখনো কেউ কোনো জিনিস ভেঙে ফেললে বাবা বলে, কি রে বাসি, ঠাকুরদার জমিদারের জিনিস পাইছো নাকি? নিব্বইংসা পোড়ার মুখা। বাবার রুদ্র মূর্তির কথা মনে পড়তেই টুনু শিউরে উঠল, আস্তে আস্তে বলল, আর একবার খুইজা দেখবা না? মা বলে, হ, আর একবার খুঁজুম, তুইও চ দেখি আমার লগে। একটু চুপ করে থেকে আবার বলে, ঘাটে কেউ নাই এখন, একলা ডুব দিতে ডর করে। টুনু মনে মনে হাসে, মা সাঁতার জানে, কিন্তু ডুব দিতে মার ভীষণ ভয়। ঠিক দুপুর, নিস্তরঙ্গ সবুজ জল, কয়েকটা শুকনো পাতা জলের উপর ভাসছে। খুব নির্জন চারিদিকে, কেউ কোথাও নেই। টুনু বলে, কোনখানে? কাটা সুপুরির গাছ আর বাঁশ দিয়ে তৈরি করা সিঁড়ির তৃতীয় ধাপে পা দিয়ে মা ইতস্তত করে, চারিদিকেই সন্দেহের দৃষ্টিতে তাকায়। টুনু আবার বলে, কোনখানে মা? মাঝখানের জলটা সবুজ আর ঘাটের কাছে ঘোলা, কেউ বাসন মেজে গেছে, সেই ছোবড়াগুলো ছাই কাদার মধ্যে পুকুর পাড়ে পড়ে আছে, কেমন যেন আষ্টে গন্ধ। ঘোলা জলের দিকে তাকিয়ে মা বলে, এইখানেই পড়ছে, কিন্তু আষ্টে গন্ধটা এড়াবার জন্যেই টুনু ঘাটের কাছ থেকে সরে এসে ঢেকির শাক আর কচুর জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়ালো। মা ঠিক কোমর জলে দাঁড়িয়ে আছে, পা ঘষে ঘষে খুঁজছে দুলটাকে। টুনু তাকিয়ে রইল। মা আর এক ধাপ নামল, জলের দিকে নিবিষ্ট ভাবে তাকিয়ে আছে মা, কিন্তু জলটা ঘোলা, কিছু দেখতে পাচ্ছে না মা। এমনই কপাল, দুলকি পাউন যাইব? ৩ আনি আর ৩ আনি, এই ৬ আনি সোনাই তো আসিল ঘরে, পোড়ার কপালে ৬ আনির ৩ আনি গেল। ঠিক গলা জলে দাঁড়িয়ে মা বলে, ইচ্ছা করে বাকি ৩ আনিও উদ্ধ মাইরা ফেলাইয়া দি। কচু গাছের পাতা হাওয়ায় দুলে টুনুর পায়ে লাগে, কেমন সুরসুর করে যেন। তীক্ষ্ণ দৃষ্টিতে মাকে দেখে টুনু, জলগুলো গোল চাকতির মতন মার চারিদিকে বিস্তৃত হয়ে যাচ্ছে। মার মাথাটা এক টুকরো কাঠের মতন জলের ওপর ভাসছে। মার থুতনির কাছে জল এখন। হঠাৎ মা চিৎকার করে, এই যে, কি জানি একটা পায়ে লাগলো রে। মা ডুব দেয়, ছলাৎ করে খানিকটা সবুজ জল ফেনা তুলে সরে যায়। টুনু এক লাফে ঘাটের কাছে এগোয়। জলের ঠিক ওপরের ধাপে কুজো হয়ে হাঁটুতে হাতের ভর দিয়ে তাকিয়ে দেখে মার সাদা শাড়িটা সবুজ জলের ভিতরে মাছের মতো ডুবে যাচ্ছে। টুনু দম বন্ধ করে থাকে।
কিছুক্ষণ জলটা অল্প ঢেউ তুলল। টুনু তাকিয়েই রইল। হুশ করে মাথা তুলল মা। মুঠো করা হাতটা জলের উপরে তুলে আঙুলগুলো আলগা করে দিল। মার হাতের চেটোয় ছোট্ট একটা লোহার স্ক্রু। হাসি পায় টুনুর, কিন্তু হাসে না। মার মুখটা এখন আরো সাদা, ঠোঁট দুটো চেপে লেগে আছে। মা জোরে জোরে নিঃশ্বাস ফেলছে এখন। স্ক্রুটা খুব জোরে আরো গভীর জলের দিকে ছুড়ে দেয় মা। ক্লান্ত সুরে বলে, দেখ দেহি, বুলকি আর পানু এদিকে আসছে নাকি? আইলে কইস কিন্তু, আমি আরেকটু খুঁজা দেখি। আচ্ছা, জবাব দেয় টুনু। চারিদিকে তাকিয়ে দেখে কেউ কোত্থাও নেই। মার সরু রোগা দেহটা আরো গভীর জলের দিকে সরে যাচ্ছে ঢেউ তুলে। ডিঙি নৌকোর মতন স্বচ্ছন্দ গতি। দুপাশে সরু রেখার মতন ঢেউ তুলে জল কেটে এগিয়ে যাচ্ছে। জোড়া হাতে আর পায়ের আঘাতে জলে ছপছপ শব্দ হচ্ছে। পায়ের কাছে দুটো ট্যাংরা মাছ মুখ তুলল, টুপ করে ডুবে গেল আবার। আর দূরে যাইও না মা, টুনু চিৎকার করে বলে। ভয় করে তার। অরে ডরস কেন, গাংপাড়ের মাইয়া আমি, এত সহজে ডুবুম না, মা বলে। জলের ওপর দিয়ে তার গলার স্বরটা কাঁপতে কাঁপতে এলো, খুব ক্লান্ত স্বর। জলের জন্যেই বোধ হয় ঠিক কাশির মতন শব্দ হলো। পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে টুনু দেখে মা চুপ করে ডুবে গেল। জলের নিচে এখন আর মাকে দেখা যাচ্ছে না। তবু টুনু চোখ দুটো স্থির করে পলক না ফেলে তাকিয়ে রইল। দুপুরের রোদ ওপারে নারকেল গাছের পাতায় লেগে ঝিকমিক করছে। চোখ দুটো করকর করে তার, চোখে জল আসে। হাতের উল্টো পেট দিয়ে চোখ ঘষে টুনু তারপর আবার তাকায়। এবার প্রথমে মার হাত দুটো সরু দুটো কাঠির মতন জলের উপর ভেসে উঠল। তারপর মাকে দেখা গেল। টুনু নিঃশ্বাস ফেলে নড়ে চড়ে দাঁড়ায়। মা চিত হয়ে পা দিয়ে জল কাটে, চিত সাঁতার দিয়ে পাড়ের দিকে এগোতে থাকে। টুনু বুঝতে পারে যে মা আর দম পাচ্ছে না। পাড়ে এসে কাদার মধ্যে সুপুরি গাছ আর বাঁশের সিঁড়িতে বসে হাঁপাতে থাকে মা। দুটো হাত দিয়ে ভর দেয় ছাই মাখা ছোবড়া ছড়িয়ে থাকা নোংরা জায়গাটায়। শাড়িটা কাদায় মাখামাখি। আর পারি না, ভীষণভাবে হাঁপাতে হাঁপাতে মা বলে। দম পাই না আর, পুরা কপাইল্লা দুল, শরীরটায় পিছা মারে। আমি একবার দেখুম মা। ধুর, জলে নামলে ঠান্ডা লাগবে তোর। আরে কপালে নাই ঘি, ঠকঠকাইলে হইব কি? খুব ক্লান্ত সুরে মা বলে। পা দুটো জলের মধ্যে ছড়িয়ে দিয়ে নোংরা মাটিতে হাতের ওপর শরীরের ভার রেখে মাথাটা ডান কাঁধে কাত করে দিয়ে মা বলতে থাকে। মাথার চুলগুলো একদিকে সরানো। মার সরু ঘাড় আর ঘাড়ের ওপরে তিনটে ঢিবির মতন উঁচু হাড় দেখতে পায় টুনু। মার জন্য কেন যেন ভীষণ কষ্ট হয় তার। মা। টুনু মার খুব কাছে এগিয়ে গিয়ে মার পাশেই উবু হয়ে বসে চাপা গলায় বলে, পরাণ মাঝিরে ডাকুম একবার। কি হইব হ্যারে ডাইক্কা? একবার খুইজা দেখব। পয়সা নিব না, তখন পয়সা পাবো কই? একটু চিন্তা করে টুনু বলে, বেশি লাগবো না, দুলটা যদি পাউন যায়। দে একবার খবর তয়। বেশি জানাজানি হইলে কিন্তু আমার কপালে কষ্ট আছে। মা খুব আস্তে আস্তে বলে। জল থেকে পা দুটো টেনে আনে মা। পা দুটো ভেজা, পায়ের পাতার নিচের চামড়াটা সাদা, কোচকানো, কাদার মতন নরম। মা একটা হাত উঁচু করে টুনুর দিকে বাড়িয়ে দিয়ে বলে, একবার ধর তো আমারে টুনু, শরীরটা যেন কাঁপে আমার। টুনু মাকে ধরে। সোজা হয়ে দাঁড়াতে পারে না মা, পা দুটো থরথর করে কাঁপছে, মাথাটা নুইয়ে পড়ছে সামনের দিকে। হিক্কা ওঠে মার। টুনু মাকে জড়িয়ে থেকে
টের পায় যে মার শরীরের ভেতরটা গুড়গুড় করে কাঁপছে। মাকে শক্ত করে ধরে থাকে সে। মাথার ভেজা চুলগুলো সামনের দিকে দড়ির মতন দুলছে, মুখটা সাদা। আর একবার হিক্কা তোলে মা, খানিকটা হলুদ জল বেরোয় মুখ দিয়ে। তারপর মা হাঁপাতে থাকে। টুনু চিৎকার করে, কি গো মা, কি হয়েছে তোমার? মা এবার তার কাঁধে ভর দেয়। কিছু না, কিছু হয় নাই, সারাদিন খাই নাই তো কিছু, পিত্তি পড়ছে, গিয়া একটু শুইয়া থাকলেই সারব। হ, তোমারও মাথা খারাপ, এই শরীর লইয়া কেউ জলে ডুবায়? টুনু বলে। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয় যেন। কিন্তু দুলটা? হাঁপাতে হাঁপাতেই বলে, আমার বিয়ার দুল তোর বাবাই দিছিল, বড় শখের দুল রে, সবই তো গেছে, এই দুল জোড়া ছিল। মা কাঁদতে থাকে, আর হাঁপাতে থাকে, আর কাঁপতে থাকে। টুনু ধমক দেয়, কান্দুনের কি হইছে? বাবায় টের পাউনের আগেই দুল পাইয়া যাইবা, অখন গিয়া শুইয়া থাকো, আমি পরাণ মাঝি রে একবার খবর দেই। মাকে ধরে খুব সাবধানে আস্তে আস্তে চলতে থাকে টুনু। মার গা থেকে ভিজে জলের আর বমির কটু গন্ধ তার নাকে এসে লাগে। একটু গা ঘিন ঘিন করে তার। উঠোনের আগলটা হাত বাড়িয়ে ধরে মা বলে, তুই এইবার মাঝির কাছে যা, আমি একলাই ঘরে যাইতে পারুম। তারপর ঘরের দিকে তাকিয়ে দুর্বল স্বরটায় যত দূর সম্ভব জোর দিয়ে মা ডাকে, বুলকি রে, পানু রে, এইদিকে আইয়ে ধর দেখি আমার একটু। টুনু বলে, শয়তান দুইটা পাড়া বেড়াইতে বাইর হইছে বোধহয়। মাকে ধরে মাটি লেপা দাওয়ায় বসিয়ে রেখে টুনু বলে, ঘরে গিয়া শুইয়া থাকো, আমি পরাণ মাঝিরে খবর দেই। পরাণ মাঝি পুকুর থেকে চোখ ঘুরিয়ে টুনুর দিকে তাকালো, একটু হেসে বলল, না কর্তা, আটানায় হইবে না, পুরা একখানা টেহা দিলে নামতে পারি জলে। কেন মাঝি, জল দেইখা ভয় পাইলা নাকি? মনে মনে যেন একটু রাগ করেই বলে টুনু। দৈত্যের মতন প্রকাণ্ড চেহারা নিয়ে লোকটা হাসছে। ভয়? কত পদ্মা মেঘনা পার হইলাম কর্তা, অহন এই পুষ্করিণীরে ভয়? দিয়েন কর্তা, 12 আনাই দিয়েন। পরাণ মাঝি মাথার গামছাটা খুলে কোমরে জড়ালো। একবার খালি মাথাটা দেখতে পেল টুনু। চুলগুলো প্রায় সাদা হয়ে এসেছে, গালের খোঁচা খোঁচা দাড়িগুলো সাদায় কালোয় মেশানো। শরীরটা মস্ত বড় পরাণ মাঝির, কিন্তু চামড়াটা ঢিলে কোচকানো। খাটো একটা কাপড় আট করে পরা, পায়ের অনেকটা দেখা যাচ্ছে, কেঁচোর মতন শিরাবহুল মোটা গোড়ালি, পাগুলো সরু সরু। খুব আস্তে আস্তে জলটাকে একটুও ঘোলা না করে মাঝি জলে নামতে লাগলো। গলা জলে দাঁড়ালো মাঝি। একাটি বিচালির মতন সাদা মাথাটা জলে ভাসছে। টুনু দেখে মাঝির কালো লম্বা শরীরটা প্রকাণ্ড একটা বোয়াল মাছের মতন নড়ছে জলের নিচে। হুশ করে ডুব দেয় মাঝি, অনেকক্ষণ পর ভেসে ওঠে। টুনুর দিকে তাকিয়ে মাথা নাড়ে, অর্থাৎ পাওয়া যায়নি। মুখ থেকে খানিকটা জল পিড়িক করে ছুঁড়ে দিয়ে আবার ডুব দেয় মাঝি। দুপুরের কড়া রোদে সবুজ ঘন জলের নিচে, অনেক নিচে একটা প্রকাণ্ড মাছের মতন পরাণ মাঝির শরীরটা নেমে যেতে থাকে। তারপর তাকে আর দেখতে পায় না টুনু। পরাণ মাঝিকে কুশলী ডুবুরির মতন লাগে টুনুর। যেসব ডুবুরির কথা সে বইয়ে পড়েছে, যেসব ডুবুরি একটুও ভয় না করে সমুদ্রের জলে ডুব দিয়ে ঝিনুক তুলে আনে, সেই ঝিনুকের ভিতরে মুক্ত। মুক্তও দেখেনি টুনু, ডুবুরিও না। পরাণ মাঝিকে দেখে শুধু ডুবুরির কথাই তার মনে হয়। পরাণ মাঝির মাথাটা এবার প্রায় মাঝ পুকুরে ভেসে ওঠে। হাতের মুঠো থেকে খানিকটা কাদা ছুঁড়ে ফেলে পরাণ মাঝি আবার ডুব দেয়। সেই ছুঁড়ে দেওয়া কাদার মধ্যে কয়েকটা শামুক। এবার পাড়ের কাছে মুখ তোলে মাঝি। ভীষণ ভাবে হাঁপাতে হাঁপাতে বলে, না কর্তা,
যে কোনখানে পড়ছে হেইরে না জানলে হইব না। টুনু মনে মনে ভয় পায়, ব্যস্ত হয়ে বলে, এইখানেই পড়ছে, তুমি আরেকটু খুঁজা দেখো, সানের সময় বেশি দূরে যায় নাই মা। পরাণ মাঝি হতাশ ভাবে জলের দিকে একবার তাকায়, ঘাটের সিঁড়িতে ভর দিয়ে ক্লান্ত স্বরে বলে, দেহি আর একবার, দমে কুলায় না, না হইলে এই পুষ্করণী রে। কথাটা শেষ না করেই পিচ্ছিল গতিতে সাপের মতন জলে নামে মাঝি। এবার পরাণ মাঝিকে স্পষ্ট দেখতে পায় টুনু। ঘাটের খাড়া পাড়ের কাছে জলটা গভীর। পরাণ মাঝি প্রকাণ্ড দুটো হাত মাছের পাখনার মতন নাড়তে নাড়তে নেমে যাচ্ছে, কিন্তু গতিটা এবার আর সহজ নয়। খুব আস্তে আস্তে নামছে মাঝি। সবুজ জলের ভিতরে তার পায়ের সাদা তলাটা নড়ছে, পা দুটো ওপরের দিকে আর মাথাটা নিচের দিকে মাঝির। অনেকটা নেমে প্রায় পুকুরের তলায় মাঝি থেমেছে। টুনু দেখতে পায় মাঝি খুব সন্তর্পণে মাটিটা দেখছে। একটু পরেই জলটা আস্তে আস্তে ঘোলা হয়ে গেল, কাদা কাদা হয়ে গেল ওপরটা। মাঝিকে আর দেখতে পেল না টুনু। অনেকখানি জল ছিটিয়ে মাঝি ভেসে উঠল আবার। এবার পাড়ের খুব কাছে। মুখ তুলে দম নেয় মাঝি, বলে, আর একটু কর্তা, দেহি আর একবার, মনে লয় পাইয়া যামু। কথাগুলো এক নিঃশ্বাসে বলতে পারল না মাঝি, হাঁপাতে হাঁপাতে কেটে কেটে বলল। বলেই আবার ডুবে গেল জলের মধ্যে। জলের ওপর সাদা কতগুলো বুদবুদ জমা হলো। আরো বুদবুদ উঠল জলের ভেতর থেকে। কাচের মার্বেলের মতন সেগুলো ভাসতে লাগলো জলের ওপরে। টুনু তাকিয়ে দেখে মাঝি উঠে আসছে। টুনু চেয়ে দেখল মাঝির হাতে মুঠো করা কাদামাটি। পরাণ মাঝি ভেসে উঠল জলের উপরে, ক্লান্ত হাতে জলে ধাক্কা দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো। তারপর সিঁড়ি ভেঙে উঠে এলো ওপরে। কর্তা, দম নেবার প্রাণপণ চেষ্টা করে মাঝি বলে, দেখেন তো এগুলির মধ্যে আছে নাকি। কাদার মুঠোটা খুলে মাঝি তাকে দেখায়। টুনু কাদার দলটা হাত বাড়িয়ে নেয়। খানিকটা কাদা, কয়েকটা পচা গাছের পাতা, একটু শ্যাওলা শামুক, আর কিচ্ছুটি নেই। টুনু নিঃশ্বাস ছাড়ল। না মাঝি, নাই তো এর মধ্যে। কোমরের গামছাটা খুলে মাটিতে বসে সেটা নিংড়োতে থাকে মাঝি। বলে, দেখলাম যেন দুলের মতোই, খাবলা দিয়া তুললামও, কপালে নাই কর্তা, কি করবেন। পরাণ মাঝির গলার স্বরটা যেন অনেক দূর থেকে আসছে। ঠিক এমনই ক্ষীণ স্বরে সে বলে, পারি না কর্তার, যখন মাঝি আসিলাম শরীরে জোর আসিল, একদমে নদীর তল থিক্কা মাটি উঠাইতাম, গাং পার হইতাম ভরা বর্ষায়। হেই দিন গেছে, অহন মাঝির নাম ঘুচাইয়া রিফিউজি হইছি। গা মুছতে মুছতে পরাণ মাঝি টুনুর দিকে তাকায়। টুনু মাঝিকে দেখে, প্রকাণ্ড শরীর, কড়া পড়া হাত, অথচ মাঝির হাত দুটো যেন কাঁপছে। মাটিতে ফেলে রাখা ময়লা সাদা জামাটার পকেট থেকে বিড়ি বের করে পরাণ মাঝি। সেটা ধরিয়ে এক মুখ ধোঁয়া টেনে বলে, আছিলাম পরাণ মাঝি, এক ডাকে মাইনসে চিনতে পারত। কুয়ার মধ্যে লাইম্মা ঘটি বাটি গলার হার তুলছি, অখনে এক বুক জলে ডুব দিতেই দম শেষ। বয়স বাড়ছে অহন, শরীরে আর হেই তাকত নাই, পেটে ভাত নাই কর্তা। মাঝি ধোয়া ছাড়ে, আর পুকুর পাড়ে ভেজা মাটির উপর দাঁড়িয়ে টুনু বাবার কথা ভাবে। বাবা ফিরে এলে যদি জানতে পারে তবে মা আজ আর বেঁচে থাকবে না। গাটা শিরশির করে তার। বড় দুঃখী মা। টুনু ভাবে, মা বড় দুঃখী। লোহার মতন শক্ত হাত বাবার, রোমশ বুক, পেট। খালি গায়ে যখন উঠোনে কিংবা দাওয়ায় বসে তামাক খায় বাবা, তখন তারা কেউ কাছাকাছি যায় না। মাঝে মাঝে যখন মাকে মারে বাবা, বিশ্রী গালাগাল দেয়,
তখন মা কুই কুই করে ইঁদুর ছানার মতন কাঁদতে থাকে। বাবার প্রকাণ্ড দেহের দুটো হাতের ভিতরে মাকে তখন ইঁদুরের মতোই ছোট্ট আর অসহায় মনে হয় তার। পরাণ মাঝি উঠে দাঁড়িয়ে জামাটা গায়ে দেয়, বলে, চলি কর্তা, কাইল আইয়া আর একবার দেখু মানে। টুনু চেয়ে থাকে। জামরুল গাছটার তলা দিয়ে বিন্দু পিসির ঘরের বেড়াল কাজ ঘেঁষে আস্তে আস্তে মাথা নিচু করে। পরাণ মাঝি চলে গেল। টুনু ভাবে, ঠিক তার রোগা ছোট্ট মায়ের মতোই পরাণ মাঝিও যেন দুর্বল, খুব দুর্বল। টুনু জলের দিকে তাকায় একবার। সবুজ জল, ঘন শ্যাওলা। দুপুরের সূর্য অনেকটা হেলেছে পশ্চিমের দিকে, কিন্তু এখনো দুপুর। গরম লাগছে টুনুর। সে আস্তে আস্তে জলের প্রান্তে এসে দাঁড়ায়। গায়ের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল সে ঘাসের ওপরে। একটা ব্যাঙ লাফিয়ে পড়ল জলে। কচু গাছ হাওয়ায় দুলছে, কেমন বিশ্রী একটা আষ্টে গন্ধ। পানা পুকুরের জলে তার ছায়া পড়ল। টুনু তার ছায়ার দিকে তাকায়। রোগা লম্বাটে একটা ছেলের ছায়া। ছায়াটা জলের ভিতরে। একটা ডুবুরির মতন জলের মধ্যে থেকে ছায়াটা তাকে দেখছে। মায়ের কথা ভাবল সে, পরাণ মাঝির কথাও। আজ সন্ধেবেলা কিংবা অন্য কোনো দিন যখন বাবা টের পাবে, তখন মাকে বাবা মারবে, হয়তো এবার মেরেই ফেলবে। কেননা দুলটা সোনার, আর সোনা বলতে তাদের ঘরে ওই দুল জোড়াই। নিচু হয়ে জলটা দেখতে লাগলো টুনু। ইচ্ছে হলো একবার পরাণ মাঝির মতন ডুবুরি হয়ে খুঁজে দেখে দুলটাকে। কিন্তু সে সাঁতার জানে না। সাঁতার জানলে পাথর, নুড়ি, শ্যাওলা আর গাছের পচা পাতার মধ্যে গিয়ে সবুজ জলে ডুবুরির মতন সে দুলটাকে একবার খুঁজে দেখত। একটা পা বাড়িয়ে দিয়ে সিঁড়িতে রাখে সে। ঠান্ডা জলটা সুড়সুড়ি দেয় পায়ে। টুনু আর এক ধাপ নামে, আর এক ধাপ। হাঁটুর ওপরে জল এবার। টুনু নিচু হয়। ঘোলা জলটা এবার পরিষ্কার হয়ে গেছে। এখন সেই ঘন সবুজ রং। জলের নিচে অনেকটা দেখা যাচ্ছে। টুনু চোখটা বড় বড় করে তাকায়। চোখটা সরিয়ে আনে সিঁড়িগুলোর দিকে। একটা, দুটো, তিনটে সিঁড়ি স্পষ্ট। তারপর আরগুলো ছায়ার মতো দেখা যাচ্ছে। সিঁড়িগুলো গুনতে শুরু করে টুনু। তারপর চিৎকার করে উঠতে গিয়েও নিজের মুখে হাত চাপা দেয় টুনু। স্পষ্ট পরিষ্কার জলের নিচে চতুর্থ সিঁড়িটার ঠিক শেষ বাঁকে আর সুপুরি গাছের দড়ির বাঁধনটার কাছে সোনার দুলটার ছোট্ট হুকটা চিকমিক করছে। কি আশ্চর্য! কেউ দেখতে পায়নি। টুনু মস্ত বড় বড় চোখে চেয়ে থাকে। বুকটা ঢিপ ঢিপ করে তার। টুনু ঝপ করে আর এক ধাপ নামল। কোমরের কাছে জল এবার। প্যান্টটা ভিজে গেল। ঠিক এই ধাপে দাঁড়িয়েই রোজ স্নান করে সে। এর বেশি নামতে সে ভয় পায়। সিঁড়িগুলো উঁচু উঁচু, আর এক ধাপ নামলেই গলা জলে। কিন্তু দুলটা সে নিজেই তুলবে। চারিদিকে তাকায় টুনু, কেউ নেই। আরো দুই ধাপ নামলে দুলটা। টুনু পা বাড়ায়, গলা জল। টুনু নিঃশ্বাস টানে। পচা শ্যাওলা আর পানা পুকুর আর মাটির গন্ধ। টুনু পা বাড়ায়। ঝপ করে পরের সিঁড়িটায় পা রাখতে না রাখতেই টুনু ডুব দেয়। দুলটা হাতের কাছেই। কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে আসে টুনুর। সে মাথা তোলে। পায়ের নিচেই সিঁড়িটা, ওপরের ধাপ। গলা জলে দাঁড়িয়ে নিঃশ্বাস টানে টুনু। বুক ভরে বাতাস নেয়। দুলটা তাকেই তুলতে হবে। টুনু তাকায়। জলে ঢেউ। জল ছলছল করছে গলার কাছে। সেই ঢেউ আর সবুজ শ্যাওলার ভেতর দিয়ে দুলটা চিকচিক করছে। টুনু নিচু না হলে হাত পাবে না। ডুব দেয় সে। জলের ভিতরে অন্ধকার। জলের ভিতরে সবুজ রঙের অন্ধকার। পায়ের তলা দিয়ে একটা কি যেন সরাত করে সরে গেল। বোধহয় মাছ। চমকে ওঠে সে। হাত বাড়ায় সে। আরো এক ধাপ। মুখ থেকে বুদবুদ বেরিয়ে গাল ঘেঁষে জলের উপরে উঠে যাচ্ছে। পরের ধাপে পা দেয় টুনু। নিচু, আরো নিচু হয়।
আর মাত্র ১ বিঘত দূরে দুলটা। দম পায় না টুনু, বুকটা ফেটে যেতে চাইছে। কোমরের নিচের দিকটা হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে, তার মাথাটা নিচে। পরাণ মাঝির মতন হাত দুটোকে দুদিকে দোলায় টুনু, খুব তাড়াতাড়ি। দুলের কাছেই হাতটা এদিক ওদিক চলে যাচ্ছে। শেষবারের মতন দাঁতে দাঁত চাপে টুনু। দুলটা কাছেই, দু আঙুলের মধ্যে হুকটা। একটা হ্যাচকা টানে, সঙ্গে সঙ্গে দুলটা তার হাতের মুঠোয় এসে যায়। যেন অনেক ভার বুকে। টুনু মুঠো করা হাতটা বুকের কাছে চেপে ধরে। হাতের আঙুল আর চামড়া কেটে দুলটা যেন তার হাতের মধ্যেই বসে যাবে। সিঁড়িটায় পায়ের চাপ দিয়ে টুনু সরে যায়। কোন দিকে সে সরছে তা বুঝবার আগেই চোখে সূর্যের আলো লাগে। বাতাস, আহ! হাঁ করে বুক ভরে নিঃশ্বাস টানে সে। হাতে পায়ের সমস্ত গ্রন্থিগুলো শিথিল। কিন্তু তারপরেই আবার টুনু ডুবে থাকে। এক পলকের জন্য সে দেখতে পায় হাত দশেক দূরে ঘাট। ঘাটে কেউ নেই। সে অনেকখানি সরে এসেছে। হাতের মুঠোয় দুলটা। প্রাণপণে হাত আর পা দিয়ে জলে আঘাত করে সে। তারপর ডুবে যেতে থাকে। হাতের মুঠোটা শিথিল হয়ে আসছে। আবার মাথা তোলে। ঘাট এখনো হাত ছয়েকের মধ্যেই। কিন্তু টুনুর মনে হলো পুকুরটা যেন বহু বিস্তৃত সমুদ্রের মতন বড় হয়ে গেছে। যেন কুল কিনারা কিচ্ছু নেই পুকুরটার। থই নেই পায়ের নিচে। হাতের মুঠোয় দুলটাকে প্রাণপণে চেপে রাখবার চেষ্টা করে। গাঁটে গাঁটে অসংখ্য ফোড়ার যন্ত্রণা। সমস্ত শরীরটা শিথিল হয়ে আসছে। হাত পা নাড়তে পারছে না সে। চোখের সামনে সূর্যের আলোটা নিভে গিয়েই জ্বলে উঠছে। কানে শুধু কলকল ছলছল জলের শব্দ। না, আর জোর নেই শরীরে, আর কিচ্ছু নেই। হাতের পেশিগুলো সংকুচিত হচ্ছে না। মুঠোটা আলগা হয়ে আসছে। প্রাণপণে আঙুলগুলোকে বাঁকিয়ে রাখতে চাইছে সে, পারছে না। প্রাণপণে চিৎকার করে গেল টুনু। মুখে জল ঢুকলো। টুনু ঢোক গেলে জল তাকে ঘিরে যেন ঘুরছে, তাকে টেনে নিচ্ছে পাতালের দিকে। কত নিচে এসে তলিয়ে যাচ্ছে। বেঁকানো আঙুলগুলো জট ছাড়িয়ে আস্তে আস্তে খুলে যাচ্ছে। বুক থেকে সমস্ত নিঃশ্বাস শুষে নিচ্ছে জল। দম নেবার জন্যে সে হাঁ করে। জল ঢোকে মুখে। মাথাটা ডুবে যাওয়ার আগে হাত চারেক দূরে ঘাট দেখতে পায় সে। দেখতে পায় এক পাজা বাসন হাতে বিন্দু পিসি আসছে ঘাটের কাছে। তারপর জল আর পাতাল, ঝাঁকড়া মাথা, বিরাট একটা দৈত্যের মতন কার মুখ যেন জলের ভিতরে। ঝপ করে একটা শব্দ, একটা চিৎকার। শেষবারের মতন ক্লান্তি, ঘুম আর অন্ধকারের মধ্যে তলিয়ে যেতে যেতে সে টের পায় তার শরীরটা আছড়ে পড়ল মাটিতে। বুকটা হালকা। আর ডান হাতের তেলোয় তার মুঠোর মধ্যে শিথিল আঙুলের ফাঁক থেকে গড়িয়ে পড়বার আগের মুহূর্তে দুলটা সে অনুভব করে। দুলটা আছে হাতেই। তারপর একটা ছুঁড়ে দেওয়া কালো চাদরের মতন অন্ধকারটা তাকে ঢেকে ফেলল। টুনু চোখ মেলে চায়। অল্প অন্ধকার, ঘরে আলো জ্বলছে। অনেক লোক তাকে ঘিরে, তার উপর ঝুঁকে দাঁড়িয়ে। টুনু বুঝতে পারে না কিছু। মার মুখটা সবচেয়ে কাছে। মা কাঁদছে। আর অন্য সকলের ভিড়ের ভেতরে বাবা দাঁড়িয়ে। বাবার পাশেই বিন্দু পিসি। তাকে দেখছে সবাই। সবাইকে একসঙ্গে দেখে কেমন যেন অদ্ভুত লাগে তার। তারপর আস্তে আস্তে মাথার ঝিমুনি ভাবটা কেটে যায়। মনে পড়ে যায় আজ দুপুরবেলায়, ঠিক দুপুরবেলায় জলের অনেক নিচে সে আর সোনার দুলটা একই সঙ্গে ডুবে যাচ্ছিল। টুনু চোখ বোজে। ক্লান্তি আর ঘুম। অনেকক্ষণ পরে তাকায় সে। তার পাশে বাবা আর কেউ নেই। আবছাভাবে লণ্ঠনের অল্প আলোয় বাবার মুখটা দেখতে পাচ্ছে সে। মুখটা তার উপরে ঝুঁকে পড়েছে। অল্প দাড়ি বাবার মুখে। কোমল শান্ত দুটো চোখ। বাবার রোমশ কঠিন একটা হাত আলতোভাবে তার কাঁধের ওপরে, আর একটা হাত
তার মাথার চুলের ভেতরে আঙুল বুলিয়ে দিচ্ছে। খুব নম্র শান্ত গলায় বাবা বলে, কেমন আছোস রে বাবা? ভালো, ক্ষীণ কণ্ঠে জবাব দেয় টুনু। বাঘের বাচ্চা, বাবা বলে। বাঘের বাচ্চা তুই? সব কথা বুঝতে পারে না টুনু, তবু চুপ করে থাকে। রান্নাঘর থেকে মা ঘরে এলো। টুনু, তুই না রে, তোর দুধ আনছি, এই বলে মা তার শিয়রের কাছে বসে। মার চুলগুলো ছাড়া, আবছা আলো আধারে মার মুখটা দেখতে পায় সে। আর দেখতে পায় মার বা কানের লতিটা আর শূন্য নেই, সেখানে ঝকঝক করে জ্বলছে দুলটা। মার মুখটা হাসছে, যেন ভাঙা চোরা হাড় উঁচু মুখটা বদলে গেছে হঠাৎ। খুব সুন্দর দেখাচ্ছে মাকে। মার মুখটা অনেক উঁচুতে, দুল দুটো যেন মুক্ত, যে মুক্ত সমুদ্রের অনেক নিচ থেকে কুড়িয়ে আনে ডুবুরিরা। টুনু নড়ে। না, তুই উঠিস না, বাবা বলে। মা তার কপালের উপর ঈর্ষৎ তপ্ত একটা হাত দিয়ে চাপ দিয়ে বলে, উঠিস না তুই, আমি তোরে ঝিনুক দিয়া খাওয়াইয়া দিতাছি। টুনু তাকায়। ওপাশের মা চাইয়ে বুলকি আর পানু ঘুমোচ্ছে। টুনু হাঁ করল। দুটো ঠোঁটের কোণে ঝিনুকটা আর মার কয়েকটা আঙুল। অল্প গরম দুধটা তার জিভ বেয়ে গলার কাছে নেমে এলো। হাসি পেল টুনুর, যেন সে অনেক অনেক ছোট হয়ে গেছে, যেন সে মার কোলে, আর মা তাকে ঝিনুক দিয়ে দুধ খাইয়ে দিচ্ছে। শেষবারে তার ঠোঁটের পাশ থেকে ঝিনুকটা সরিয়ে নিতে নিতে মা বলে, এই ঝিনুকটা দিয়া ছোটবেলায় তোরে দুধ খাওয়াইতাম, তোর কি আর মনে আছে? মার গলাটা কাঁপছে অল্প অল্প, মার চোখে বোধহয় জল। হ, ওর কি মনে থাকনের কথা, বাবা বলে। বাবা যেন একটা কাচের ওপাশ থেকে কথা বলছে। গলার স্বরটা ক্ষীণ, বাবা যেন দুর্বল, কথা বলতে পারছে না। বাবা কাঁদছে? না, বাবা কাঁদছে না। বাবা কোনো দিকে তাকিয়ে নেই। গায়ের চাদরটা দিয়ে দেহটা ঢাকা, চোখ দুটো বন্ধ, ভেজা ভেজা, অল্প অল্প দুলছে বাবা। ছবিতে দেখা যীশুখ্রিস্টের মতন মুখ বাবার। হঠাৎ টুনুর মনে হলো, খুব সুন্দর তার বাবা, খুব সুন্দর। বহু পরিচিত পুরনো বাবাকে যেন চিনতে পারছে না। এখন এই আধো অন্ধকার ঘরে শিয়রের কাছে মা, আর পাশে খুব কাছেই বাবা। খুব কাছাকাছি দুজন, মা আর বাবা, দুজনেই তাকে ছুঁয়ে আছে। খুব ক্ষীণ স্বরে যেন একটা কাচের ওপাশ থেকে বাবা বলে, মধ্যে মধ্যে মনে লই যে মরি, অখন মরণ হইলেই ভালো। কিন্তু মাইজা বউ, এত সহজে আমরা মরুম না, আমরা। আর শুনতে পায় না টুনু। ঘুমে জুড়ে আসে চোখ। এক মুহূর্তের জন্য তার মনে হয় মা, বাবা আর পরাণ মাঝি যেন একই রকমের দুঃখী, অসহায়, দুর্বল। তারা কেউ নিষ্ঠুর নয়। তারপর সুখী টুনু তার দুঃখী মা বাবার মাঝখানে থেকে তাদের শরীরের ওমের ভিতরে ডুবুরি হওয়ার স্বপ্ন দেখতে দেখতে, আর তার দুঃখী মা বাবা তার ছোট্ট রোগা নরম শরীরে তাদের নিজেদের দেহের তাপ সঞ্চার করে দিতে দিতে একটা বৃহত্তর কুলকিনারাহীন অথই অন্ধকারের সমুদ্রের ভিতরে পৃথিবীর আরো লক্ষ লক্ষ কোটি মানুষের সঙ্গে একসঙ্গে একই দুঃখ বেদনায় জ্বলতে জ্বলতে খুব ছোট্ট সোনার টুকরের মতন সুখ স্বপ্নের দিকে চোখ রেখে আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ডুবুরি। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে এ ধরনের আরো আরো অনেক গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব খুব ভালো থাকুন।